প্যারিসের সবচেয়ে বিখ্যাত প্রতীক আইফেল টাওয়ার, কিন্তু কখনো কি ভেবেছেন এই বিশাল টাওয়ারটাকে বিক্রি করা সম্ভব? শুনতে অবিশ্বাস্য লাগলেও ইতিহাসে এমনটাই ঘটেছিল। একজন মানুষ সত্যিই আইফেল টাওয়ার বিক্রি করতে পেরেছিল, আর সেই মানুষটি ছিল ইতিহাসের সবচেয়ে চতুর প্রতারকদের একজন, ভিক্টর লাস্টিগ। এই অসাধারণ প্রতারক শুধু একবারই নয়, আইফেল টাওয়ার বিক্রি করতে পেরেছিল 2 বার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একই টাওয়ার 2 বার বিক্রি। ভিক্টর লাস্টিগের এই অবিশ্বাস্য গল্প আজও সারা বিশ্বের মানুষকে অবাক করে দেয়। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় আত্মবিশ্বাস, প্রভাবিত করার ক্ষমতা আর মানুষের লোভ কখনো কখনো পুরো পৃথিবীকেও বোকা বানাতে পারে। ভিক্টর লাস্টিগ জন্মগ্রহণ করেন 1890 সালের 4 জানুয়ারি বোহেমিয়ার হোস্টিনে শহরে। আজকের দিনে এই অঞ্চলটি চেক রিপাবলিকের অংশ। ছোটবেলা থেকেই লাস্টিগ ছিলেন অত্যন্ত বুদ্ধিমান এবং অসাধারণ মেধাবী। ভাষা শেখার ক্ষেত্রেও তার ছিল অবিশ্বাস্য দক্ষতা। তিনি সাবলীলভাবে 9টি ভাষায় কথা বলতে পারতেন, যার মধ্যে ছিল ফরাসি, ইংরেজি, জার্মান, ইতালিয়ান এবং চেক। কিন্তু শুধু ভাষাই নয়, মানুষকে পড়ার ক্ষেত্রেও তার ছিল প্রায় অতিপ্রাকৃত ক্ষমতা। তিনি খুব সহজেই বুঝে ফেলতে পারতেন মানুষের লোভ, দুর্বলতা এবং ইচ্ছা, এবং সেই দুর্বলতাগুলোকে নিখুঁতভাবে কাজে লাগাতে পারতেন। লাস্টিগ একটি সম্মানিত পরিবারে বড় হয়েছিলেন এবং ভালো শিক্ষাও পেয়েছিলেন, কিন্তু সহজে টাকা উপার্জনের লোভ এবং অন্যদের বোকা বানানোর উত্তেজনা তাকে অন্য পথে নিয়ে যায়। 20-এর কোঠায় পৌঁছানোর আগেই তিনি ইউরোপ জুড়ে ঘুরে বেড়াতে শুরু করেন। বিভিন্ন ধরনের প্রতারণা ও চালাকি করে মানুষকে ফাঁদে ফেলতেন। পরে তিনি আমেরিকাতেও যান এবং সেখানে একইভাবে বিভিন্ন প্রতারণামূলক কাজ চালিয়ে যেতে থাকেন। চমৎকার পোশাক, আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং অভিজাত আচরণের কারণে তিনি খুব সহজেই নিজেকে ধনী অভিজাত বা সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দিতে পারতেন। আর এই গুণগুলোই তাকে প্রস্তুত করেছিল তার জীবনের সবচেয়ে সাহসী প্রতারণার জন্য। এই গল্পটা বোঝার জন্য আমাদের আগে জানতে হবে 1925 সালের প্যারিস শহরকে। প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংসযজ্ঞ থেকে তখন ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছিল শহরটি। অর্থনীতি দুর্বল ছিল আর সরকার পড়েছিল বড় ধরনের আর্থিক সংকটে। মনে হচ্ছিল যেন সব কিছুই ভেঙে পড়ছে, এমনকি শহরের সবচেয়ে বিখ্যাত স্থাপনাটিও। আইফেল টাওয়ারটি তৈরি করা হয়েছিল 1889 সালের ওয়ার্ল্ডস ফেয়ারের জন্য। তখন কেউ ভাবেনি যে এটি স্থায়ীভাবে দাঁড়িয়ে থাকবে, কিন্তু 1925 সালের মধ্যে টাওয়ারটির বয়স স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। রং উঠে যাচ্ছিল, লোহার কাঠামোতে জং ধরছিল, আর এর রক্ষণাবেক্ষণের খরচ ছিল আকাশ ছোঁয়া। অনেক প্যারিসবাসী আসলে এই টাওয়ারটিকে পছন্দই করত না। কেউ এটাকে বলতো চোখের বেদনা, কেউ বলতো লোহার অ্যাসপারাগাস, আবার কেউ বলতো একটা বিশাল কুৎসিত কঙ্কাল। সংবাদপত্রেও প্রায়ই আলোচনা হতো এই টাওয়ারটি কি ভেঙে ফেলা উচিত। একদিন নিজের হোটেল রুমে বসে খবরের কাগজ পড়ছিল ভিক্টর লাস্টিগ। হঠাৎই তার চোখে পড়ে একটি খবর, যেখানে বলা হচ্ছিল টাওয়ারটির খারাপ অবস্থার কথা এবং এর রক্ষণাবেক্ষণের বিশাল খরচ নিয়ে সরকারের হতাশা। ঠিক তখনই তার মাথায় জন্ম নেয় এক অবিশ্বাস্য আইডিয়া। যদি মানুষকে বিশ্বাস করানো যায় যে সরকার আইফেল টাওয়ার ভেঙে ফেলতে চায়, আর যদি সেই টাওয়ারটাকেই স্ক্র্যাপ মেটাল হিসেবে বিক্রি করে দেওয়া যায়। লাস্টিগ সঙ্গে সঙ্গেই পরিকল্পনা শুরু করলেন। তিনি জানতেন সফল প্রতারণার জন্য 3টি জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ: একটি বিশ্বাসযোগ্য গল্প, একটি শক্তিশালী পরিচয়, আর সঠিকভাবে বেছে নেওয়া শিকার। আর তার কাছে এই 3টিই ছিল। প্রথমেই তাকে একজন গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠতে হবে। নিজের জালিয়াতির দক্ষতা ব্যবহার করে তিনি তৈরি করলেন নকল সরকারি পরিচয়পত্র এবং অফিসিয়াল কাগজপত্র। তিনি নিজেকে পরিচয় দিতে শুরু করলেন মিনিস্ট্রি অফ পোস্টস অ্যান্ড টেলিগ্রাফসের ডেপুটি ডিরেক্টর জেনারেল হিসেবে। পদবিটি শুনতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আবার এতটাই অজানা যে কেউ সন্দেহ করার প্রয়োজন বোধ করত না। এরপর দরকার ছিল এমন একটি জায়গা যেখানে সব কিছুই বৈধ এবং ক্ষমতাবান মনে হবে। তিনি বেছে নিলেন প্যারিসের অন্যতম বিলাসবহুল হোটেল, হোটেল দ্য ক্রিয়ং। প্লাস দে লা কনকর্দে অবস্থিত এই হোটেলে নিয়মিত আসতেন কূটনীতিক, অভিজাত এবং সরকারি কর্মকর্তারা। সেখানে একটি স্যুট ভাড়া নেওয়ার মাধ্যমে লাস্টিগ মুহূর্তের মধ্যেই তৈরি করলেন ধন সম্পদ এবং ক্ষমতার এক শক্তিশালী ভাবমূর্তি। এবার দরকার ছিল শিকার। তিনি প্যারিসের স্ক্র্যাপ মেটাল ব্যবসা নিয়ে গবেষণা করলেন এবং বেছে নিলেন সবচেয়ে প্রভাবশালী 5 জন ব্যবসায়ীকে। এরা এমন মানুষ ছিল যারা ধাতু কেনাবেচা করে বড় বড় সম্পদ তৈরি করেছিল।
বড় বড় চুক্তি করতে তারা অভ্যস্ত ছিল এবং সহজে ভয় পাওয়ার মানুষও ছিল না। কিন্তু লাস্টিক জানতেন তাদের এই আত্মবিশ্বাসী শেষ পর্যন্ত তার সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠবে। তারপর তিনি তাদের কাছে পাঠালেন দারুণভাবে তৈরি করা অফিসিয়াল চিঠি। চিঠিতে লেখা ছিল হোটেল দ্য ক্রিওতে একটি গোপন বৈঠকে উপস্থিত হতে হবে, কারণ সেখানে আলোচনা করা হবে জাতীয় গুরুত্বের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মিটিংয়ের দিন অবশেষে এসে গেল। 5 জন ব্যবসায়ী তাদের সবচেয়ে ভালো স্যুট পরে হোটেলে উপস্থিত হলেন। তাদের মনে ছিল কৌতূহল আর সামান্য উত্তেজনা। হোটেলের কর্মচারীরা তাদের নিয়ে গেল লাস্টিগের বিলাসবহুল সুইটে। সেখানে দাঁড়িয়েছিলেন ভিক্টর লাস্টিগ, একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার মতো গম্ভীর কিন্তু অভিজাত ভঙ্গিতে। তিনি তাদের স্বাগত জানালেন এক নিখুঁত মিশ্রণে, সরকারি কঠোরতা আর অভিজাত সৌজন্যের। ভদ্রলোকগণ, তিনি নিচু স্বরে বললেন, আপনাদের এখানে আসার জন্য ধন্যবাদ। আমি যা বলতে যাচ্ছি তা অবশ্যই সম্পূর্ণ গোপন রাখতে হবে, কারণ এটি শুধু একটি জাতীয় স্মৃতিস্তম্ভের ভবিষ্যৎ নয়, বরং ফরাসি সরকারের সম্মানের সঙ্গেও জড়িত। কথা বলার পরে তিনি কিছুক্ষণ থামলেন। ঘরের ভেতর উত্তেজনা বাড়তে লাগল। সব ব্যবসায়ী সামনে ঝুঁকে মনোযোগ দিয়ে শুনতে লাগলেন। তারপর লাস্টিগ আবার বললেন, সরকার একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছে। আইফেল টাওয়ার এখন এমন একটি আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে যা আর বহন করা সম্ভব নয়। রক্ষণাবেক্ষণের খরচ অত্যন্ত বেশি। তাই মন্ত্রিসভার একটি গোপন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে টাওয়ারটি ভেঙে ফেলা হবে এবং স্ক্র্যাপ মেটাল হিসেবে বিক্রি করা হবে। ঘরের ভেতর সাথে সাথে ফিসফাস শুরু হয়ে গেল। এই খবর ছিল একেবারেই অবিশ্বাস্য। লাস্টিগ দ্রুত আবার বললেন, কিন্তু এই সিদ্ধান্ত আমরা প্রকাশ্যে ঘোষণা করতে পারি না। ভাবুন তো, জনসাধারণ কি প্রতিক্রিয়া দেখাবে? সংবাদপত্রগুলো এই খবর নিয়ে তোলপাড় করবে, আর বিরোধী দলগুলো এটাকে রাজনৈতিক অস্ত্র বানাবে। তাই এই পুরো বিষয়টি সম্পূর্ণ গোপন রাখতে হবে। জনসাধারণকে বলা হবে এটি শহরের উন্নয়নের একটি প্রকল্প, কিন্তু আসল বিক্রির প্রক্রিয়াটি হবে ব্যক্তিগতভাবে, বন্ধ দরজার মধ্যে, গোপন বিডিংয়ের মাধ্যমে। তারপর তিনি বললেন, এই বিক্রির দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, আর তিনি ব্যক্তিগতভাবে প্যারিসের সবচেয়ে সম্মানিত স্ক্র্যাপ মেটাল ব্যবসায়ীদের এই বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন। শেষে তিনি আরেকটি প্রস্তাব দিলেন। পরের দিন তিনি তাদের আইফেল টাওয়ারের একটি ব্যক্তিগত ট্যুরে নিয়ে যাবেন, যাতে তারা পুরো প্রকল্পটি ভালোভাবে বুঝতে পারেন। পরের দিন ভিক্টর লাস্টিগ একটি বিলাসবহুল লিমোজিন ভাড়া করলেন। তারপর তিনি নিজেই সেই 5 জন ব্যবসায়ীকে আইফেল টাওয়ারের দিকে নিয়ে গেলেন। সবকিছু তিনি আগেই নিখুঁতভাবে পরিকল্পনা করে রেখেছিলেন। টাওয়ারের নিচে তাদের সঙ্গে দেখা করল একজন মানুষ, যে নিজেকে সরকারি কেয়ারটেকার হিসাবে পরিচয় দিল। আসলে সেই মানুষটিকে লাস্টিগ আগেই ঘুষ দিয়ে রেখেছিলেন। সে তাদের পুরো টাওয়ার ঘুরিয়ে দেখাতে শুরু করল। সে দেখাতে লাগল কোথায় কোথায় লোহায় জং ধরেছে, কোথায় কাঠামো দুর্বল হয়ে গেছে, আর মেরামতের খরচ কতটা বিশাল হতে পারে। লাস্টিগ মাঝে মধ্যে গম্ভীরভাবে মাথা নাড়ছিলেন আর নিজের দিক থেকে যোগ করছিলেন ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত কিছু বিশেষজ্ঞ মন্তব্য। ধীরে ধীরে ব্যবসায়ীরা পুরোপুরি বিশ্বাস করতে শুরু করল। তারা টাওয়ারটির চারপাশে হাঁটতে লাগল এবং মনে মনে হিসাব করতে শুরু করল, এখানে কত টন লোহা আছে, এগুলো বিক্রি করলে কত টাকা পাওয়া যাবে, আর তারা কত লাভ করতে পারবে। তাদের চোখে আইফেল টাওয়ার আর কোনো জাতীয় স্মৃতিস্তম্ভ ছিল না। এটি এখন তাদের কাছে মনে হচ্ছিল এক বিশাল লোহার পাহাড়, যা গলিয়ে ফেলা যাবে এবং বিপুল লাভ করা যাবে। ট্যুর শেষ হবার পরে লাস্টিগ তাদের জানালেন একটি নির্দিষ্ট তারিখের মধ্যে তাদের সিল করা বেড জমা দিতে হবে। তারপর তিনি খুব সূক্ষ্মভাবে আরেকটি ইঙ্গিত দিলেন। তিনি বললেন, এই সংবেদনশীল বিষয়টি পরিচালনা করার জন্য যদি কেউ তার প্রচেষ্টার সঠিক মূল্যায়ন করে, তাহলে হয়তো তিনি সেই প্রস্তাবটির দিকে আরও সহানুভূতির সঙ্গে তাকাতে পারেন। এভাবে লাস্টিগ আসলে পরীক্ষা করছিলেন এই 5 জনের মধ্যে কে ঘুষ দিতে সবচেয়ে বেশি আগ্রহী। লাস্টিগ খুব মনোযোগ দিয়ে 5 জন ডিলারকে পর্যবেক্ষণ করছিল। তাদের মধ্যে একজন মানুষ আলাদা করে তার নজরে পড়ল, আন্দ্রে পয়সন। পয়সন ছিলেন একজন সফল ব্যবসায়ী, কিন্তু তার ভিতরে ছিল এক ধরনের অনিরাপত্তা। তিনি প্যারিসের মানুষ ছিলেন না, বাইরের শহর থেকে এসে ব্যবসা করছিলেন। প্যারিসের ধনী ব্যবসায়ীদের মাঝে তিনি নিজেকে একটু আলাদা, একটু ছোট মনে করতেন।
কিন্তু তার ছিল এক বড় স্বপ্ন, প্যারিসের বড় ব্যবসায়ীদের মধ্যে নিজের জায়গা তৈরি করা। লাস্টিক খুব দ্রুতই এই দুর্বলতাটা বুঝে ফেলেছিল। সে জানত একজন অনিরাপদ মানুষকে নিয়ন্ত্রণ করা একজন আত্মবিশ্বাসী মানুষের চেয়ে অনেক সহজ। কয়েকদিন পরে যখন সব ডিলার তাদের বিড জমা দিল, লাস্টিক গোপনে আন্দ্রে পয়সনকে একটি ব্যক্তিগত মিটিংয়ের জন্য ডাকল। দুজন যখন দেখা করল, লাস্টিকের মুখে ছিল চিন্তার ছাপ। তিনি বললেন, মসিয়ে পয়সন, আমার একটা সমস্যা হয়েছে। আপনার বিড খুব ভালো ছিল, কিন্তু সেটা সবচেয়ে বেশি ছিল না। তবুও আমি বিশ্বাস করি এই কাজের জন্য আপনিই সঠিক মানুষ। পয়সনের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। কিন্তু তখনই লাস্টিক ধীরে ধীরে বলল, একটা ছোট সমস্যা আছে। সরকারি চাকরিতে আমার বেতন খুব বেশি নয়, আর কিছু ব্যক্তিগত দায়িত্বও আছে। তাই যদি আপনার বিডকে নির্বাচিত করতে হয়, তাহলে একটা ছোট কৃতজ্ঞতার উপহার দরকার হবে। পয়সন মুহূর্তেই বুঝে গেলেন এটা ছিল ঘুষ, কিন্তু আশ্চর্যের বিষয়, এটা তাকে সন্দেহের বদলে বরং স্বস্তিই দিল। কারণ তার অভিজ্ঞতায় বড় বড় ব্যবসার পেছনে ঘুষ দেওয়া ছিল খুবই সাধারণ ব্যাপার। আর ঠিক এখানেই ছিল লাস্টিকের সবচেয়ে বড় ফাঁদ। কারণ যদি সে প্রতারক হতো, তাহলে কি সে কখনো ঘুষ চাইত? এই ছোট্ট প্রশ্নটাই পয়সনকে পুরোপুরি বিশ্বাস করিয়ে দিল। শেষ পর্যন্ত আন্দ্রে পয়সন লাস্টিগের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। কয়েকদিন পরে তিনি নগদ অনেক টাকা নিয়ে গোপনে লাস্টিগের হাতে তুলে দিলেন। বদলে লাস্টিক তাকে দিলেন সরকারি সিলমোহর দেওয়া, দেখতে একেবারে আসল কিছু অফিসিয়াল কাগজপত্র। সেই কাগজে লেখা ছিল, আইফেল টাওয়ার ভেঙে ফেলে স্ক্র্যাপ হিসেবে বিক্রি করার পুরো অধিকার এখন আন্দ্রে পয়সনের। এই ভুয়া চুক্তির মোট মূল্য ছিল প্রায় ৭০,০০০ ফ্রাঁ, আজকের হিসেবে যার মূল্য কয়েক লক্ষ ডলারের সমান। পয়সন আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না তিনি প্যারিসের সবচেয়ে বড় ডিলটি জিতে গেছেন। তিনি দ্রুত কাজ শুরু করে দিলেন। কর্মচারী নিয়োগ করলেন, শ্রমিক ঠিক করলেন এবং পরিবহনের ব্যবস্থা করতে লাগলেন। তার মাথায় তখন শুধু একটাই হিসাব, কত টন লোহা আর কত বিশাল লাভ। কিন্তু ঠিক সেই সময় লাস্টিক এক মুহূর্তও নষ্ট করলেন না। টাকা হাতে পাওয়ার সাথে সাথেই তিনি তার বিশ্বস্ত সহযোগী রবার্ট টুরবিয়নের সাথে দেখা করলেন। তারপর দ্রুত ব্যাগ গুছিয়ে তারা প্যারিস ছেড়ে পালিয়ে গেলেন। তারা ট্রেনে চেপে সরাসরি চলে গেলেন ভিয়েনার দিকে। পেছনে রেখে গেলেন একজন খুবই সুখী মানুষকে, আন্দ্রে পয়সন, যিনি তখনও বুঝতেই পারেননি তিনি ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য প্রতারণার শিকার হয়ে গেছেন। কিন্তু এই প্রতারণার সবচেয়ে অবিশ্বাস্য অংশটি এখনও সামনে আসেনি। আন্দ্রে পয়সন যখন তার জীবনের সবচেয়ে বড় ডিল জিতে নেওয়ার আনন্দে বাড়ি ফিরে এলেন, তিনি সেই খবর উচ্ছ্বাসের সাথে তার স্ত্রীকে জানালেন। কিন্তু তার স্ত্রী একেবারেই এতটা উত্তেজিত ছিলেন না, বরং তিনি সন্দেহ করতে শুরু করলেন। তিনি একের পর এক প্রশ্ন করতে লাগলেন, সরকার কেন এত বিখ্যাত একটি স্মৃতিস্তম্ভ গোপনে বিক্রি করবে? আর সেই সরকারি কর্মকর্তা ঘুষ চাইল কেন? সব কিছু এত দ্রুত কেন ঘটল? দিন যেতে লাগল। পয়সনের উত্তেজনা ধীরে ধীরে সন্দেহে বদলে গেল, আর সেই সন্দেহ পরিণত হল ভয়ে। তিনি আবার গেলেন হোটেল দ্য ক্রিয়তে, কিন্তু সেখানে গিয়ে দেখলেন লাস্টিগ আর তার সহযোগী অনেক আগেই উধাও হয়ে গেছে। তারপর তিনি যোগাযোগ করলেন সরকারি মন্ত্রণালয়ের সাথে, কিন্তু সেখানে কেউই ডেপুটি ডিরেক্টর জেনারেল নামের কোনো কর্মকর্তাকে চিনত না। ধীরে ধীরে ভয়ঙ্কর সত্যটি তার সামনে পরিষ্কার হয়ে উঠল। তিনি প্রতারিত হয়েছেন। এখন তিনি ভয়ঙ্কর এক সমস্যায় পড়লেন। তিনি চাইলে পুলিশের কাছে যেতে পারতেন, কিন্তু সেখানে গিয়ে তিনি কি বলতেন? তিনি কি বলতেন তিনি নিজেই একজন সরকারি কর্মকর্তাকে ঘুষ দিতে গিয়েছিলেন? তাহলে তাকে উপহাস করা হতো, তার বিরুদ্ধে তদন্ত হতো, তার সম্মান নষ্ট হয়ে যেত। এই লজ্জা তিনি সহ্য করতে পারতেন না। অনেক চিন্তা করার পর আন্দ্রে পয়সন একটি কঠিন সিদ্ধান্ত নিলেন। তিনি চুপ করে থাকবেন। তিনি তার ক্ষতি মেনে নিলেন আর কাউকে কিছু বললেন না। আর ঠিক এটাই ভিক্টর লাস্টিগ আগেই অনুমান করেছিলেন। বেশিরভাগ প্রতারক এত বড় সফল প্রতারণার পর সন্তুষ্ট হয়ে যেত। তারা অদৃশ্য হয়ে যেত, নতুন পরিচয় নিত আর অন্য কোনো পরিকল্পনায় চলে যেত। কিন্তু ভিক্টর লাস্টিগ ছিল অন্যরকম। সে ছিল ঝুঁকি, উত্তেজনা আর সাহসী প্রতারণার নেশায় আসক্ত।
1 মাস কেটে গেল, কিন্তু আশ্চর্যজনকভাবে কিছুই ঘটল না। কোনো পুলিশ তাকে খুঁজতে আসেনি, কোনো পত্রিকায় এই ঘটনা নিয়ে খবরও প্রকাশ হয়নি। আন্দ্রে পোয়াসো মুখ বন্ধ রেখেছিল, ঠিক যেমনটা লাস্টিগ আশা করেছিল। এটাই লাস্টিগের মাথায় একটি অত্যন্ত বিপজ্জনক চিন্তার জন্ম দিল। সে মনে মনে ভাবল, যদি একবার কাজ করে থাকে তাহলে আবার কেন চেষ্টা করব না। অবিশ্বাস্য হলেও সত্যি, ভিক্টর লাস্টিগ আবার প্যারিসে ফিরে এলো। সে আবার সেই বিলাসবহুল হোটেলে উঠল এবং পুরো পরিকল্পনাটি আবার শুরু করল। এইবার সে নতুন 6 জন স্ক্র্যাপ মেটাল ব্যবসায়ীর সাথে যোগাযোগ করল। তাদের একটি গোপন মিটিংয়ের জন্য আমন্ত্রণ জানালো। সে একই গল্প ব্যবহার করল, একই নথিপত্র এবং একই কৌশল। কিন্তু এইবার তার ভাগ্য ভালো ছিল না। নতুন ব্যবসায়ীদের মধ্যে একজন অন্যদের তুলনায় অনেক বেশি সতর্ক ছিল। তার কাছে পুরো ব্যাপারটাই সন্দেহজনক মনে হচ্ছিল। অবশেষে সে পুলিশের কাছে গিয়ে তার সন্দেহের কথা জানালো। পুলিশ সম্ভাব্য প্রতারণার খবর পেয়ে তদন্ত শুরু করল। কিন্তু ভিক্টর লাস্টিগ সব সময় এক ধাপে গিয়েছিল। তদন্তের খবর পাওয়া মাত্রই সে আর অপেক্ষা করেনি। সে এবং তার সহযোগী রবার্ট টার্বিলন দ্রুত তাদের ব্যাগ গুছিয়ে নিল, আর পুলিশ পৌঁছানোর কয়েক ঘন্টা আগেই তারা প্যারিস থেকে পালিয়ে গেল। দ্বিতীয়বার আইফেল টাওয়ার বিক্রি করার চেষ্টা ব্যর্থ হয়েছিল, কিন্তু তবুও ভিক্টর লাস্টিগ আবারও পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। অবশেষে ভিক্টর লাস্টিগের অপরাধের জীবন দীর্ঘদিন চলতে পারেনি। 1935 সালে অবশেষে তাকে গ্রেফতার করা হয়। তার জীবনের শেষ বছরগুলো কেটেছে কারাগারে। 1947 সালে এই কিংবদন্তি প্রতারকের গল্প সেখানেই শেষ হয়। কিন্তু তার সবচেয়ে বিখ্যাত প্রতারণা আজও ইতিহাসে অমর হয়ে আছে, কারণ সে ছিল সেই মানুষ যে একদিন পুরো পৃথিবীকে অবাক করে দিয়েছিল। সে এমন একটি জিনিস বিক্রি করেছিল যা বিক্রি হওয়ার কথা কেউ কল্পনাও করেনি। প্যারিসের হৃদয়ে দাঁড়িয়ে থাকা একটি বিশ্ববিখ্যাত স্থাপনা, আইফেল টাওয়ার। এবং ইতিহাসে খুব কম মানুষই আছে যারা বলতে পারে তারা একসময় আইফেল টাওয়ার বিক্রি করেছিল। শুধু একবার নয়, প্রায় 2 বার।